গুণ ভাগ, তাই না, এইগুলো শিখছি। আচ্ছা, সেম আমরা হচ্ছে যদি কোনো একটা সংখ্যার গড় বের করতে চাইতাম তাহলে কি করতাম? সাপোজ ধরেন আমি এখানে ইন্ডিভিজুয়ালি কয়েকটা সংখ্যা লিখলাম, ধরেন 90, 67, 34। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টর তো অন করলাম। তাহলে আমরা কোনো একটা সংখ্যার গড় বের করতে চাচ্ছি, ঠিক আছে? ধরেন আমি ইন্ডিভিজুয়ালি কয়েকটা সংখ্যা এখানে টাইপ করে দিলাম। তাহলে আমরা গড় বের করার জন্য কি করতাম বলেন তো? ইন্ডিভিজুয়ালি যদি আমরা করতে চাই, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? 2, 4, 6, 8টা, তাই না? আমরা যদি গড় কিভাবে বের করে, সবাই তো আমরা জানি, সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করলে আমাদের গড় সংখ্যাটা পাইতাম, তাই না? দ্যাট মিন্স আমাদের তাহলে প্রথম কাজ হতো কি, সবগুলোকে যোগ করা। তাহলে আমরা ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর সংক্ষেপে যোগ করার জন্য আমরা কি লিখতাম? সাম, SUM। তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা ওপেনিং এবং ক্লোজিং করব, ঠিক আছে? এরপর এখান থেকে এই পর্যন্ত টেনে ছেড়ে দিলে আমাদের এটা যোগ হয়ে যায়, মানে যত পর্যন্ত আমরা যোগ করতে চেয়েছিলাম সে পর্যন্ত আমরা সিলেক্ট করব। ইন্টারপ্রেস করলে আমাদের কিন্তু যোগ হয়ে যাচ্ছে, তাই না? আপনাদের যোগ কিভাবে করতে হয় আমরা 4টা ওয়েতে যোগ করা শিখেছিলাম, ঠিক আছে? তো আমি তার মধ্যে একটা ওয়ে দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তাহলে ধরেন এই সবগুলো সংখ্যার আমরা যোগফল বের করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিব। আবার কি কথা বলে এত, ইকুয়াল সাইন দিব, তারপর লিখবো সাম, SUM। এটাকে বলা হয় সাম ফাংশন। এরকম অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে? তার মধ্যে একটা ফাংশন হলো সাম। দ্যাট মিন্স সবগুলোকে আমরা যোগ করতে যাচ্ছি। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এই যে 90 থেকে কত পর্যন্ত আমরা যোগ করতে যাচ্ছিলাম, ধরেন 90 থেকে 40, এইখান থেকে এই পর্যন্ত সবগুলো আমরা যোগ করতে যাচ্ছিলাম। তাহলে 90 থেকে 40 পর্যন্ত আমরা সিলেক্ট করব, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন ইন্টার প্রেস করলে দেখেন আমাদের যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি গড় বের করতে চাই তাহলে তো আমাদের যোগ করলেই হবে না, শুধু এই যোগের সাথে বা এইটার সাথে আমাদের কি করতে হবে? যতগুলো সংখ্যা আছে, কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমাদের কি করতে হবে বলেন তো? মানে টোটাল 8 দ্বারা ভাগ দিতে হবে সকল সংখ্যার যোগফলকে। তাহলে এটাকে আমরা ধরেন সামেশন লিখলাম বা সাম লিখলাম, আর এটাকে আমরা এভারেজ। গড় মানে কি আমাদের এভারেজ একটা ভ্যালু, তাই না? তাহলে এগুলোকে যদি আমরা একটু মার্কিং করে রেখে দেই, যেমন হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড এখানে ব্লু কালার দিতে পারি, ব্লু কালার ভালো লাগতেছে না, গ্রিন কালার দিলাম। এভারেজকে আমরা ধরেন হচ্ছে রেড কালার দিলাম। তাহলে এই এখন আমাদের এভারেজটা বের করতে চাচ্ছি। তাহলে আমাদের এভারেজ বের করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব প্রথমে, দেন হচ্ছে আমরা এই যে 411 এইটাকে সিলেক্ট করব, ঠিক আছে? 411 এটাকে সিলেক্ট করে ডিভাইডেড বাই, আমরা কত, এখানে কতগুলো সংখ্যা ছিল? 8টা। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করে দিব। যদি 9টা থাকতো তাহলে কত দ্বারা ভাগ করতাম? 10টা থাকলে, ওকে, তাহলে আমি 8 দ্বারা ভাগ করলাম। তাহলে এভারেজ আমাদের হয়েছে কত? 52.625। এখন এখানে আমাদের ভেজাল না, যোগ করতে হচ্ছে, তারপরে আবার আমাদের বের করতে হচ্ছে। তাহলে এখন এটা আমরা খুব সহজে আরেকটা শর্টকাটে এভারেজ বের করতে পারি। এটার জন্য আমরা ইকুয়াল সাইন দিব প্রথমে, ইকুয়াল সাইন, তারপর আমরা লিখব এভারেজ, AVERAGE, অর্থাৎ সবগুলো এভারেজের পুরোটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং করে এই 9 থেকে এ পর্যন্ত আমরা যদি এখানে আনি, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখেন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে এভারেজটা দেখাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এভারেজ সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করেও বের করতে পারি, আর শর্টকাটে এবং খুব ইজিলি যদি আমরা এভারেজ বের করতে চাই তাহলে আমরা কি করব? এভারেজ ইকুয়াল সাইন দিব, এভারেজ লিখব, এরপর যতগুলো সংখ্যাকে আমরা এভারেজ বের করতে যাচ্ছিলাম সেটা আমরা টাইপ করে দিলাম। এখন ধরেন আমরা হচ্ছে উপরেও দুইটা সংখ্যা টাইপ করলাম, দ্যাট মিন্স আমরা এখানে আসলাম, এখানে আসার পর ইকুয়াল সাইন দিব, তারপর এভারেজ AVE, এভারেজ টাইপ করলেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং, উপর থেকে অর্থাৎ সবার প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনি সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দিবেন। তাহলে উপরের দুইটা সংখ্যাকে আমরা দুইটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। যেমন দেখেন এখানে আমরা ভাগ না, সরি, আমরা অ্যাড করতে পারি। ধরেন আমি আরো দুইটা সংখ্যা অ্যাড করলাম, যেমন 45, এই ঘরে শুধু 45 লিখবো, দেখবেন এইখানে 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 সবখানে চেঞ্জ হয়ে যাবে। এইটাই হলো এক্সেল এর আসল মজা। খাতায় করতে গেলে কি পারতেন এইভাবে?
বা অন্য কোনো সফটওয়্যারে ঝামেলা হতো। যদি এন্টার প্রেস করে দেখেন এভারেজ চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? তো উপরে আমরা 100 লিখবো, দেখেন এখানেও এভারেজ চেঞ্জ। ও আচ্ছা, এখানে আমাদের যোগ করা হয় নাই, তাহলে এখানে আমি D3 না দিয়ে D1 থেকে যদি দেই তাহলে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন উপরের এখানে যদি আমরা 100 টাইপ করি বা 200 লিখে দিই, দেখেন ইন্টারপ্রেস করার সাথে সাথে এইখানে 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 সব জায়গায় চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমরা একটু মাল্টি ফাংশনাল করে ফেলি, এটা হচ্ছে ওকে। তাহলে আমরা টোটাল সংখ্যাটা কত, এখন এইভাবে করতে গেলে দেখেন এই এভারেজে করতে গেলে আমাদের সব সময় কিন্তু চেঞ্জ করতে হবে। কখনো আমাদের 8 আছে, কখনো 9, কখনো 10, তাই না? তাহলে আমাদের এখানে কত ছিল, টোটাল 8টা, আমরা 10টা সংখ্যা দিয়ে দিলাম, কারণ এখান থেকে শুরু করলে আমাদের 10 পর্যন্তই থাকবে। তাহলে এভারেজ কত আসতেছে আমাদের 46। ওকে, এখন এইখানে যদি আমরা 200 দিয়ে দেই দেখেন সবখানে চেঞ্জ হয়ে যাবে, 66, 66.6। ক্লিয়ার? ওকে, দ্যাট মিন্স এটা পুরোপুরি অটোমেটিক হয়ে গেছে। এখন নিচের দিকে যদি আমরা এখানে কিছু অ্যাড করতে চাই তাও দেখেন আমাদের এখান থেকে করতে পারবো। অ্যাবভ করলাম, ধরেন এখানে আমরা যদি 30 দেই দেখেন আবার কিন্তু সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা একবার লেখলাম সারা জীবন ওই ফাংশনটা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, এই একটা অনেক বেশি সুবিধা আমাদের এক্সেল। ওকে, তাহলে আমাদের এভারেজ জিনিসটাকে আমি আপনাদের বুঝাইতে পারছি। তো এভারেজ বের করলাম, এরপর যদি আমরা এটা মিনিমাম বের করতে চাই যে এই এতগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এটা কি গত ক্লাসে করাইছিলাম? হ্যাঁ, আচ্ছা, এটা না করে আপনাদের অ্যাডভান্সে চলে গেছি। যাই হোক, তাহলে এখানে দেখেন মিনিমাম, তাহলে আমরা এখানে লিখলাম যে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা বের করব। তাহলে দেখেন এইখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কত আমাদের, 40 না, 40 এর সাথে 30 ছোট, তার মানে এখন আমাদের 30, 28। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বলে ফেলেন 28। এখন যদি এখানে 100টা সংখ্যা থাকতো তখন কি করতেন? হ্যাঁ, সময় লাগতো, পারতেন না এটা না, সময় লাগতো। 1000টা থাকলে আরো বেশি সময় লাগতো, গোলায় ফেলতে। হ্যাঁ, অনেক সময় লাগতো। তা আমরা এখন কি করব, এইটাকে শর্টকাটে বের করবো, 1000 থাকুক আর 5000 থাকুক, আমরা শুধু এইখানে লিখবো না, যে কোনো জায়গায়, আমি আগেই বলেছিলাম এইখানে যে কোনো সেলে সেম ফাংশন গুলো কাজ করবে, যে আপনি নিচে নিচে লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, যেখানে লিখলে আপনার সুবিধা সেইখানে আপনি লিখতে পারেন। ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা মিনিমাম এটা আমরা বের করতে চাচ্ছিলাম। এইটাকেও জটিল ভাবে করা যায়, আমি জটিল ভাবে না করে একদম ইজিলি মিনিমাম ফাংশন ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই জন্য এখানে এসে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে আপনি এখানে লিখবেন MIN, তাহলে মিনিমাম চলে আসলো। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং, এরপর কত থেকে কত পর্যন্ত ছিল আমাদের, এটাকে আমরা কত সেল, কত নাম্বার সেল বলবো, D1, তাই না? তাহলে আমরা D1, এরপর একটা কোলন দিব, আমরা কত পর্যন্ত রাখতে চাচ্ছিলাম, D10 পর্যন্ত। ইন্টারপ্রেস করে দেন, দেখেন সবচেয়ে ছোট কোনটা, 28। ক্লিয়ার? আপনারা যেটা বলছিলেন মিলছে? এরপর দেখেন আমরা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা যদি ব্যবহার করি বা বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে দেখেন ওরা বলেই দিছে যে ম্যাক্স। ঠিক আছে, আমি যদি আপনাদের ইন্ডিভিজুয়ালি এটা দেখাই, প্রথমে লিখবেন কি এখানে MAX, তারপরে D1 থেকে D11 না, আমরা D10 পর্যন্ত করতে যাচ্ছিলাম, এটা D, ও আচ্ছা 11 পর্যন্ত আছে, সরি, তাহলে 11ই। ঠিক আছে, করলাম। তাহলে এইখানে দেখেন একটা জিনিস কিন্তু আমাদের ভুল গেছে, আমরা D10 পর্যন্ত করছি, একটা ঘর আমরা ছেড়ে দিচ্ছি না। দ্যাট মিন্স এইখানে যদি আপনি এখন 12 লেখেন বা 10 লেখেন, এটা কি সর্বনিম্ন না? তাও কিন্তু ডিটেক্ট করবে না। দেখেন সর্বনিম্ন কত দেখাচ্ছে, 28, কারণ আমরা এই ঘরকে ছেড়ে দিয়েছিলাম, এই যে 10 পর্যন্ত আমরা কাউন্ট করছি। তাহলে এই ফাংশনালিটি আমাদের 11 পর্যন্ত করতে হবে। এখন যদি আপনি ইন্টারফেস করেন এটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? দ্যাট মিন্স আমি এটাই বুঝালাম, আপনি ফাংশনটা বিল্ড করার সময় আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, না হলে একটাও যদি বাদ পড়ে যায় আপনার ফাংশনটা ভালোভাবে কাজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যদি ম্যাক্সিমাম, মিনিমাম, সরি সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ এগুলো বের করতে বলে আপনারা পারবেন? এভারেজ বুঝেন নাই? আচ্ছা, আমরা এভারেজ কিভাবে বের করি বলেন তো? ধরেন 5টা সংখ্যা আছে। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, ধরেন 5টা সংখ্যা আছে, আমি ধরলাম যে 40, 20, 10,
50 আর হচ্ছে আপনার 30। তাহলে টোটাল এখানে সংখ্যা আছে কতগুলো? কয়টা? 5টা। মনে রাখবেন কয়টা? 5টা। তাহলে আমরা যদি এভারেজ বের করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে 5টা সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? তাহলে আপনি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যোগ করেন এক্সট্রা করে। ধরেন 5টা সংখ্যাকে আমরা যোগ করব। কত? 40 প্লাস 20 প্লাস 10 প্লাস 50 প্লাস 30 কত হলো? 150। এই 150 এর আমরা মানে টোটাল আমাদের যোগ সংখ্যা হলো এইটা। তাহলে এই 5টা সংখ্যা যদি আমরা এভারেজ বের করতে চাই, তাহলে আমাদের এভারেজটা কিভাবে বের করতে পারবো? ভাগ করব কত দ্বারা? কারণ কি 5 দ্বারা কেন ভাগ করব? এখানে আমাদের সংখ্যা আছে 5টা, তাহলে 5 দ্বারা ভাগ করলাম, আসে কত? 30। এইটা আমরা এই ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা এক্সেল দ্বারা করব, কারণ এখানে আমাদের 5 দেওয়া আছে, মানে টোটাল 5টা সংখ্যা দেওয়া আছে। আমাদের এখানে 60টাও সংখ্যা দেওয়া থাকতে পারে, 20টাও থাকতে পারে, 25টাও থাকতে পারে, 28টাও থাকতে পারে, তাই না? তো ধরেন যদি 10টা সংখ্যা দেওয়া থাকলে আমরা 10 দ্বারা ভাগ করতাম। তাহলে আমরা এই এভারেজ বের করার জন্য জাস্ট এখানে কি লিখবো? ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর আমরা এখানে লিখবো এ ভি ই আর এ জি ই, এভারেজ। ঠিক আছে? তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, কোনটা থেকে কোনটা, শুধুমাত্র আমরা কতটা নাম্বার এগুলো সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে? মানে কয়টা নাম্বার না আছে এগুলো আমার কিচ্ছু দেখার দরকার নাই। আপনি ইকুয়াল সাইন দিয়ে লিখবেন এভারেজ, স্পেলিংটা যেন ঠিক থাকে এটা আপনার এনশিওর করতে হবে। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এরপর এখান থেকে 40 থেকে 30 পর্যন্ত আপনারা জাস্ট রাইট লেফট ক্লিক করে এরকম ভাবে টেনে এনে এখানে ছাড়বেন, জাস্ট এইখানে থাকা অবস্থায়। ঠিক আছে? এর ভিতরে থাকা অবস্থায় এইখানে থেকে শুরু করে দেখেন এই যে মার্ক হয়ে যাচ্ছে, 2 না দিলাম, 3 4 5 যত পর্যন্ত আপনি চান। যদি 6 নাম্বার চান তাহলে নিচেরটা এটাও আপনি দিয়ে দেবেন। ঠিক আছে? দিয়ে শুধুমাত্র এন্টার প্রেস করবেন, তাহলে দেখেন এভারেজ 30 চলে আসছে। তার মানে কি ক্যালকুলেশন ঠিক আছে আমাদের? ক্লিয়ার এখন? তাহলে সেম ভাবে আপনার ম্যাক্সিমাম মিনিমাম এগুলো আপনি বের করতে পারবেন। মিনিমাম ম্যাক্সিমাম বের করার কিন্তু আরো একটা ফাংশন আছে। ঠিক আছে? সেটা হচ্ছে আপনি ইকুয়াল সাইন দিয়ে, ওটা অনেক কঠিন, সেটা হলো আপনি জাস্ট আমি আপনাদের একটু বলে দেই। ইকুয়াল সাইন দিয়ে আপনি এখানে লিখবেন যে ইফ মিনিমাম, এই যে এখানে মিনিমাম ইফ, এরকম ভাবে লিখেন যে ইকুয়াল সাইন, ধরেন আমরা সর্বোচ্চটা বের করব, তাহলে এখানে লিখবো ম্যাক্সিমাম ইফ, ইফ এরপর আপনার এখানে ফিল্টার করতে হবে যে কোনটা থেকে কোনটা বড়। যদি আপনার 30 থেকে এটা বড় হয়, 30 থেকে কি 30 বড় না, তাহলে এটা বাদ, সমান যেহেতু তার মানে 30ই থাকতেছে। 30 থেকে কি 50 বড়? হ্যাঁ, তার মানে এখন বড় কোনটা? 30। তারপর 30 থেকে কি 10 বড়? না, তার মানে ওইটার কাউন্ট করবে না। চলো তারপরে 20 3, মানে সবার সাথে কম্পেয়ার করবে। যেটা আমরা সাধারণত প্রোগ্রামিং এ বেশি ইউজ করি, এটা আপনাদের এখন দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ওইরকম ভাবেও করতে পারি যে এটা ম্যাক্সিমাম হবে যদি এটা থেকে এটা বড় হয়, এটা থেকে এটা বড়। তো আমরা ওইটাতে শর্টকাট এটা ব্যবহার করতে পারি, যেহেতু আমরা হিসাব নিকেশের জন্য ব্যবহার করব, টোটালটা ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে। ওইটা কখন ব্যবহার করা হয়তো জানেন? যখন আমরা এই যে ম্যাক্সিমাম ইফ করতাম, তখন এখানে আমাদের সবগুলো সোজা আছে। কখনো এইখানে সংখ্যাটা থাকতো, কখনো এইখানে থাকতো, কখনো এইখানে থাকতো। তো তখন আমরা কি এরকম ভাবে ইজিলি করতে পারতাম? পারতাম? পারতাম না। তখন আমরা ইফ দিয়ে ব্যবহার করতাম। ঠিক আছে? তো ওইটা সচরাচর আমাদের এই হিসাব নিকাশের কাজে খুব বেশি লাগে না, কিন্তু প্রোগ্রামিং এ এটা খুব বেশি দরকার। ক্লিয়ার? ওকে, তাহলে ওটা আরো অ্যাডভান্স জিনিস, ওইদিকে আমরা পরে যাবো, আগে আমরা বেসিক জিনিসগুলো শিখি। ওকে, আচ্ছা আমরা এখানে দিয়ে রেখেছিলাম যে আমাদের D1 থেকে D11 পর্যন্ত, এইখানে যদি আমরা সংখ্যা টাইপ করি তাহলে সেটা কাউন্ট হবে, যদি ফাঁকা রাখি তাও সমস্যা নাই, যদি আমরা এরকম ভাবে ফাঁকা রাখি তাও আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমাদের এটা ডিটেক্ট করবে। আর যদি আমরা এখানে এই রেঞ্জটা না দিতাম, দেখেন আমাদের এটা কই এভারেজে ছিল না, বা ম্যাক্সিমামে ছিল বা মিনিমামে ছিল, যেখানে থাকুক, দেখেন আমাদের রেঞ্জ কত পর্যন্ত? D1 থেকে D11 পর্যন্ত। ঠিক আছে? আমরা যদি রেঞ্জ শুধুমাত্র D1 থেকে D5 পর্যন্ত দিতাম, তাহলে নিচে ছোট থাকলেও সেইগুলো তারা ডিটেক্ট করতো না। ঠিক আছে? তারা ডিটেক্ট করছে? করে না। তাহলে আপনার ফাঁকা থাকুক আর পূরণ থাকুক, এটা ডাজন্ট ম্যাটার, আপনি রেঞ্জ কত পর্যন্ত দিবেন এইটাই ম্যাটার। ক্লিয়ার?
দেখেন আমি যখনই 11 পর্যন্ত দিলাম তখন কিন্তু আমার 10 কাউন্ট করছে। যদি আপনি রেঞ্জ 11 পর্যন্ত না দিয়ে এখানে ধরেন আপনি 9 পর্যন্ত দিবেন, তাহলে দেখেন এই যে 9 পর্যন্ত কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন গ্রাফিক্যালি, ঠিক আছে, যে আপনার কত পর্যন্ত সিলেক্ট হচ্ছে না হচ্ছে। ইন্টারপ্রেস করেন, দেখেন আপনার 28, কিন্তু 28 এর পরে কিন্তু ছোট সংখ্যা ছিল 10, রিজেক্ট করছে করে না, কারণ আমাদের রেঞ্জের মধ্যে না। ক্লিয়ার? তার মানে ধরেন আপনার কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু ওইটা সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে হামলা করতে পারে, আপনি 5 কিলোমিটার দূরে হামলা করতে পারবেন? ঠিক সেরকম রেঞ্জের মধ্যে যদি না থাকে তাহলে সে ডিটেক্ট করতে পারবে না। ক্লিয়ার? ওকে, ধরেন এখন 10 এর চেয়ে ছোট আমরা যদি এখানে কোনো একটা সংখ্যা দিই, যেমন 9, ঠিক আছে, তাহলে এখন ছোট সংখ্যা 9 হয়ে যাবে, সবচেয়ে বড় সংখ্যা 78, তাই না? এখন আমরা একটা বড় সংখ্যা দিলাম, এখানে 78 এর বড় কত? ধরেন আমরা 89 দিলাম, তাহলে ইন্টারফেস করার সাথে সাথে আপনার এভারেজও চেঞ্জ হবে, সামও চেঞ্জ হবে, আপনার মিনিমামটা চেঞ্জ হবে না, ম্যাক্সিমামও চেঞ্জ হবে। দেখেন এই যে চেঞ্জ হয় তারা তিনটা। এখন আমরা ধরেন হচ্ছে যদি এখানে 5 লিখি, তাহলে দেখেন আপনার যুগও চেঞ্জ হবে, এভারেজও চেঞ্জ হবে, মিনিমামটা চেঞ্জ হয়ে যাবে, ম্যাক্সিমাম যা আছে তাই থাকবে। এই যে দেখেন, ক্লিয়ার? তার মানে আমাদের এটা ঠিক মতো কাজ করতেছে। আমরা যে কাজটা করলাম এটাকে সাধারণত বলে টেস্টিং। ঠিক আছে, আমাদের ফাংশন গুলো পারফেক্টলি কাজ করছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিসপত্র, এইগুলো আমাদের লাগে সব সময়। ওকে, আচ্ছা আজকে আমরা ছোটখাটো আর একটা প্রজেক্ট করব। ঠিক আছে, কি করব? ছোটখাটো আর একটা প্রজেক্ট করে চলে। আচ্ছা, তার আগে আপনাদের আর একটা জিনিস আমি শেখাই, সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে যদি এখানে 1 থেকে 1000 পর্যন্ত লিখতে যেতাম, কোথায় 1 থেকে 1000 পর্যন্ত আমরা সিরিয়াল নাম্বার দিতে যাইতাম, অনেক সময় দরকার হয় না সিরিয়াল নাম্বার দেওয়ার সময়, তখন আমরা কি করি যে সাধারণত এখানে 1, তারপরে এখানে 2, তারপরে এখানে 3, এরকম ভাবে টাইপ করে এরকম ভাবে আপনাদের দেখিয়েছিলাম, বলছিলাম যে এটা আরো শর্টকাটে করা যায়, মনে আছে? তো এই শর্টকাট কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমাদের একটা সংখ্যা দিয়ে দিলাম 1, নিচে আসবো, আসার পর আমরা দিব হচ্ছে একটা প্লাস সাইন, তারপর হচ্ছে আমরা B1 লিখে দিব। এখানে কি লিখবো? B1, তারপরে আবার প্লাস দিব, দেন হচ্ছে আমরা 1 ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন আমাদের 2 হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখন এইখানে এসে আমরা নেম বক্সে চলে যাব। নেম বক্সে ধরেন আমরা কত পর্যন্ত নিতে যাচ্ছি এটা টাইপ করবেন, ধরেন আমরা 10 পর্যন্ত একসঙ্গে টাইপ করতে চাচ্ছিলাম, তাহলে 10 এ আমরা ক্লিক করলাম, করার পর আমরা কন্ট্রোল শিফট আপার অ্যারো ক্লিক করলে একবারে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এরপর কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন আমাদের 10 পর্যন্ত হয়ে গেছে। ক্লিয়ার? কিছুই বুঝেন নাই না? আচ্ছা আমি আবার দেখাচ্ছি, ধরেন আমরা 1 থেকে 1000 পর্যন্ত আমাদের টাইপ করা লাগবে, ধরেন 1000 জনের ডাটা আপনি কি করবেন এখানে সিরিয়াল করবেন, তাহলে আপনার 1, 2, 3 এরকম করে 1000 পর্যন্ত টাইপ করতে হবে না? বা ধরেন 500 পর্যন্ত আপনার 500 জনের ডাটা আপনার টাইপ করতে হবে, আপনি তো ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করবেন, ডাটা নিয়ে আপনার সবসময় থাকতে হবে, তাহলে 500 পর্যন্ত আপনার টাইপ করতে হবে। তাহলে আমি এই কাজটা অনেক ইজিলি করে ফেলতে পারবো। দেখেন প্রথমে আমরা 1 দিলাম, কারণ আমরা সিরিয়াল করবো কি 1, 2, 3 এরকম ভাবে, দেন আমরা নিচে আসবো, এরপর লিখবো হচ্ছে প্লাস, এখানে সাইন দিলাম প্লাস, তারপরে কি লিখবো বলেন তো? এখানে কি কি লিখবো? D1, রাইট। B1 আর লিখবো না। হ্যাঁ, আপনার প্রথম ঘর কি ছিল নেম বক্সে? দেখেন এই যে 1, তাহলে এখানে আমরা লিখবো D1, তারপরে আবার লিখবো প্লাস। ঠিক আছে, এরপরে যদি আমরা আচ্ছা তারপরে হচ্ছে আমরা কি লিখছিলাম +1। আচ্ছা এটা আরো ইজিলি করা যায়, যেমন দেখেন ইকুয়াল সাইন দিয়ে আমরা D1 + 1 দিলেও হবে। ক্লিয়ার? D1 + 1 এরকম ভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারবো এরকম ভাবে যে প্লাস D1 + 1, আমরা ইন্টারফেস করলে দেখেন 2 হয়ে গেল। এরপর আমাদের কত পর্যন্ত দরকার? এই যে নেম বক্সে চলে আসবো, কোনটা কি পরিচয় আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, আমরা কত পর্যন্ত চাচ্ছি? 500 পর্যন্ত টাইপ করলাম, এরপর কন্ট্রোল শিফট আপার অ্যারো এরকম ভাবে যদি আমরা ক্লিক করি, দেখেন উপরের দিকে চলে আসবে, এরপর কন্ট্রোল দিতে প্রেস করেন, দেখেন আপনার 500 পর্যন্ত হয়ে গেছে। বলেন এইভাবে টাইপ করা কি সহজ না কঠিন? এই যে 500 পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আচ্ছা এইখানে দেখেন আরেকভাবে আমরা করতে পারতাম, যেরকম এই যে 1 2 3 এরকম ভাবে, এই দেখেন বারবার এটা মিস্টেক হয়ে যায়, এই যে দেখেন এইরকম ভাবে 500 পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে, তাও আমাদের বেশি সময় লাগতেছে। তাহলে কোনটা বেশি ইজি আর স্মার্ট? এই যে দেখেন কতক্ষণ, প্রায় 10 20 30 সেকেন্ড 40 সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই না? অনেক সময় লাগতেছে। আবার এই যে আমাদের ম্যাচও করা লাগতেছে যে 500 কোথায় 500 পর্যন্ত আসবে। যদি আপনি এখানে 5 থেকে শুরু করতেন তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো, আবার উপরে যেতে হইতো। ঠিক আছে? আচ্ছা আমি ধরেন এইচে দেখাই আবার। তাহলে আমরা একবারে টপে আসবো কিভাবে বলছিলাম, কন্ট্রোল শিফট আপার বাটন যেটা, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল উপরেরটাতে ক্লিক করেন তাহলে সবার উপরে 1 নম্বরে চলে আসবে। কন্ট্রোল নিচেরটাতে ক্লিক করেন তাহলে সবার নিচের একবারে আপনার ইয়েতে চলে আসবে। ঠিক আছে? আবার কন্ট্রোল উপরে ক্লিক করলাম, কন্ট্রোল আপার এসে ক্লিক করলাম, তাহলে এখানে আপনি চলে আসবেন। ওকে, পরে দেখা। তাহলে ধরেন আমরা এইচ 1 এ আসছি এখন, তাই না? যে এইচ 1 আমরা লিখলাম কি 1, সিরিয়াল ওয়াইজ আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে লিখব। তো এইখানে আমরা এসে 1 টাইপ করলাম, তারপর নিচে চলে আসব, নিচে এসে আমরা প্লাস লিখব। লেখার পর আমাদের এর আগের প্রিভিয়াস আমাদের সেলের নাম কি? প্রিভিয়াস সেলের নাম ছিল H1, তাহলে H1 টাইপ করব। এরপর প্লাস 1 কত করে বাড়াতে যাচ্ছি আমরা? 1 করে বাড়াতে যাচ্ছি। যদি আমরা 2 দিতাম তাহলে 2 করে বাড়তো, 3 দিলে 3 করে বাড়তো, 4 দিলে 4 করে বাড়তো। ঠিক আছে? তাহলে আমরা H1 এখানে টাইপ করব, 1 টাইপ করলাম, তাহলে আমরা ইন্টার যদি প্রেস করি দেখেন অটোমেটিক্যালি 2 চলে আসছে। ক্লিয়ার? এরপর আপনি এটাকে এরকম ভাবে টানলেও চলে আসবে, কিন্তু আমরা এরকম ভাবে করব না। আমরা পরেরটাতে চলে আসলাম, কোথায়? H3 তে। বা আপনি এখানেও থাকতে পারেন, কোনো সমস্যা নাই, যেখানে থাকেন এটা ডাজন্ট ম্যাটার। আপনার যেতে হবে এই নেম বক্সে। আপনি কত পর্যন্ত চাচ্ছিলেন এখন টাইপ করতে বলেন তো? আমরা ধরেন এখানে 999 পর্যন্ত চাচ্ছিলাম। এখানে আমরা চাচ্ছিলাম কত পর্যন্ত? এই সুন্দর করে একটু 999 পর্যন্ত আমরা 999 পর্যন্ত আমরা চাচ্ছিলাম। আচ্ছা এখানে আমরা 999 পর্যন্ত বা 1000 পর্যন্ত একসাথে টাইপ করতে চাচ্ছিলাম। এক এক করে টাইপ করতে গেলে আমাদের কত সময় লাগতো বলেন? 1 2 3 1000 অনেক সময় লাগতো, বা এরকম ভাবে টানলেও আমাদের প্রবলেম হইতো। ঠিক আছে? এরপর এই জন্য আমরা শর্টকাটে এখান থেকে 1 0 0 0 অর্থাৎ 1000 পর্যন্ত আমরা একসঙ্গে টাইপ করব। এর আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমরা 1000 নাম্বার টপিক এখানে চলে আসছে। এরপর আমরা কন্ট্রোল শিফট আপার বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের টোটাল H2 থেকে 1000 পর্যন্ত আমাদের সিলেকশন হয়ে গেছে। সিম্পলি আমরা এখন যদি কন্ট্রোল জি তে প্রেস করি তাহলে দেখেন আমাদের 1000 পর্যন্ত সংখ্যাগুলো এখানে কাউন্ট হওয়া শুরু হয়েছে। দেখছেন একসাথে আমাদের 1000 পর্যন্ত চলে আসছে। কন্ট্রোল শিফট ডি, না 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 কোথায় আপনার হচ্ছে যখন সিলেকশন করবেন কন্ট্রোল শিফট আপার বাটন যেটা আছে, হ্যাঁ কিবোর্ডের উপরেরটা লেফট রাইট ডাউন এবং আপার বাটন যেটা আছে এই চারটার মধ্যে সবার উপরে একটা সিলেক্ট করলে আপনার পুরোটা সিলেক্ট হবে। এরপর কন্ট্রোল ডি তে প্রেস করলে আপনার এটা কাউন্ট হয়ে যাবে। এখন আমরা যদি সবার উপরে আবার আসতে চাই কন্ট্রোল আপার বাটনে ক্লিক করলে উপরে চলে আসবে। ধর আপনার যে থেকে আমরা 1 3 5 7 এরকম ভাবে টাইপ করতে চাচ্ছিলাম, তাহলে আপনারা কি করবেন? ধর আমরা 1 লিখলাম এখানে, কোনো সমস্যা নাই। এরপর আমরা প্লাস, তাহলে এটা আমাদের J1। এরপর হচ্ছে আমরা প্লাস 2 করে বাড়াইতে যাচ্ছি, তার মানে 1 3 5 টাতে এরকম করে চলে আসবে। আমাদের আসছে 3, তাই না? এখন আমরা হচ্ছে এখানে 10 পর্যন্ত বা 20 পর্যন্ত আমরা যেতে চাচ্ছি, তাহলে 20 পর্যন্ত দিয়ে দিলাম। এরপর কন্ট্রোল শিফট আপার বাটনে ক্লিক করব, কন্ট্রোল ডি তে প্রেস করলে দেখেন আমাদের 1 3 5 1 3 5 7 9 11 13 এই পর্যন্ত আসছে। ঠিক আছে? এরপর যদি আমরা ধরেন আমরা এইটা না করে যদি আমরা 5 করে বাড়াইতে চাইতাম তাহলে দেখেন অটোমেটিক্যালি 5 করে বাড়বে। যদি আমরা 3 করে বাড়াইতে চাইতাম দেখেন একটা থেকে আরেকটা 3 পর্যন্ত বাড়াই। আমরা যদি এখানে 10 করে বাড়াইতে চাইতাম দেখেন আমরা এখানে 10 করে বাড়াই। আচ্ছা এই 10 করে বাড়বে কিন্তু উপরেরটার উপর ভিত্তি করে। ঠিক আছে? একের সাথে 10 করলে কত হচ্ছে আমাদের 11, তাই না? এরপর হচ্ছে আমাদের 13 15 এরকম ভাবে চলে আসবে। এখন আমরা যদি হচ্ছে সবগুলোকে 10 করে বাড়াইতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমরা ধরেন হচ্ছে একই লিখলাম, বা আমরা শুধু 10 থেকে শুরু করতে চাচ্ছি 10 20 30 এরকম ভাবে টাইপ করব। তাহলে 10
তাহলে এখানে আমরা প্লাস এরপর J1 দেন হচ্ছে আমরা এখানে 10 প্রেস করে দিই। দেখেন আমাদের 20 হয়ে গেল। কত পর্যন্ত আমরা চাচ্ছিলাম? ধরেন আমরা এখান থেকে 30 পর্যন্ত বা 30টা সেল পর্যন্ত আমরা নিতে চাচ্ছিলাম। কন্ট্রোল শিফট আপার বাটন ক্লিক করে আমরা 30 পর্যন্ত চলে আসবো। কন্ট্রোল ডি তে প্রেস করলে দেখেন 10 করে বাড়তেছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এইগুলো কিন্তু আবার আপনি এই যে 10, 20 এরকম করে কিন্তু ওই উপর থেকে নিচে টানলে এরকম ভাবে অনেক সময় লেগে যাবে, অনেক সময় একটা কাজও করবে না, তাই না? এই যে এরকম ভাবে যখন আপনি নিয়ে নামবেন তখন এই যে দেখেন আপনার কি হয়ে যাচ্ছে 60, 70, 80, 90 এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সময় কিন্তু অনেক বেশি লাগবে। ঠিক আছে, আর একটা জিনিস আমরা এইখানে শিখি যে এই ইয়েতে, আচ্ছা এটাতে হবে না, আপনারা যখন ইয়েতে করবেন এক্সেল শিটে করবেন, ধরেন আমরা নিউ এসে এই যে এক্সেল এক্সএক্স আমরা ওয়ার্কশিট দিয়ে দিলাম। ওকে, আমরা এক্সেলটা ওপেন করলাম। এক্সেল থেকে আপনাদের দেখাই, এক্সেলও আপনার একই জিনিস, দুইটা প্রায় ম্যাক্সিমাম জিনিসপত্র এক, কিন্তু এখানে একটু বেশি অপশন আছে। ও আমার এখানে তো এক্সেল দেওয়াই নাই। আচ্ছা, তো এইখানে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এরকম ভাবে 10, 20, 30, 40 এরকম ভাবে লিখতে পারতাম। এরকম ভাবে লেখার পর দেখেন ধরেন আমরা এখানে 1 তারপরে 2, 3, 4 এরকম ভাবে নিয়ে আসতে পারতাম। এখানে আসলে একটা বক্স আসে, তাই না? এখান থেকে যে ফিল সিরিজ করলে পুরোটা আপনাদের ফিল হয়ে যায়। তারপর ধরেন আমি এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম, কিছু আছে নাই। যদি আমরা এখানে এসে ফিল সিরিজ করে দিই, আচ্ছা এখানে একও নেই, আমরা এক দিয়ে রাখলাম। এক থেকে আমরা এইরকম ভাবে যদি পুরোটা টেনে নিয়ে আসি, কত পর্যন্ত? ধরেন 50 পর্যন্ত নিয়ে আসলাম। এই যে 49, 50 পর্যন্ত, তাহলে আমাদের 50 পর্যন্ত অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা, সবগুলো এক থাকলেও সমস্যা হতো না। এখান থেকে যদি আমরা ফিল সিরিজ করে দিতাম তাহলে এক 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 করে আমাদের এটা চলে আসতো। আচ্ছা এরকম করে আপনাদের দেখেন, দেখেন সবগুলো এক আছে না? সবগুলো এক আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে যদি ফিল ফরম্যাটিং, আচ্ছা এখান থেকে ফিল সিরিজ করে দিলে সাধারণত হয়ে যায়। এটা ডাব্লিউপি তো এই জন্য কাজ করতেছে না পারফেক্টলি। ঠিক আছে, পিছনে। আচ্ছা, তো এইখানে এই যে ফিল সিরিজ নামে একটা অপশন থাকে, হ্যাঁ এইখানে করলে আপনার অটোমেটিকলি 1, 2, 3 আকারে চলে আসে। ওইটা আপনার কোথায়? এক্সেলে। এটাও আপনার এক্সেল এর মতোই, কিন্তু এটা ডাব্লিউপি তো এই জন্য পারফেক্টলি কাজ করে না। যাই হোক, তো আমরা আবার আমাদের শীটে চলে আসলাম। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমাদের 10 করে ডিফারেন্ট প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, যদি আমাদের 20 করে ডিফারেন্ট প্রয়োজন হয় বা আমরা এখানে ধরেন 30 করে ডিফারেন্ট প্রয়োজন হচ্ছে, তাহলে দেখেন আমাদের 30, 50, 60, 70, 10 করে বাকিগুলো চলে আসছে। কারণ 10 এর সাথে এটার সাথে এইটা, এটার সাথে এটা যোগ করে আমাদের আসতেছে 60, তারপরে হচ্ছে আমাদের 70 এর সাথে 10 যোগ করলে আমাদের হয়ে যাবে 80, এরকম ভাবে চলে আসতেছে। ঠিক আছে, আমরা যদি এইখানে চেঞ্জ করে দিই যেমন 5, দেখেন সবগুলো কিন্তু 5 আকারে চলে আসবে। তো এইগুলো মোটামুটি হচ্ছে স্মার্ট ওয়ার্কের জন্য খুবই দরকার। না হলে কিন্তু আবার এই আপনার 500 পর্যন্ত টাইপ করতে হতো, না হলে এরকম ভাবে টেনে নিয়ে আসতে হতো, যেটা খুবই প্যারাদায়ক। ঠিক আছে, তো চলেন আমরা একটা এইগুলোকে কাজে লাগিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি। তো আমরা কন্ট্রোল এ তে প্রেস করব, করলে সবগুলো সিলেক্ট হবে, ব্যাক স্পেসে ক্লিক করে চলে যাচ্ছে, সুন্দর মতো চলে যাচ্ছে, তাই না? কিন্তু আপনারা যখন আপনার এক্সেলে কাজ করবেন, সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করার পরও যাবে না। তখন আপনার একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে রাইট ক্লিক করে ক্লিয়ার কন্টেন্ট করে দিতে হয়। ক্লিয়ার কন্টেন্ট না করলে আপনার ওইটা সচরাচর ওইখানেই থেকে যায়। যেমন আমি যদি শিটে আসি, ওকে, ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, আমার এটা ভুল গেছে। এখন যদি আমরা এটা মুছতে চাই, আমরা ওখানে কি করতাম দেখি, এটা তো ব্যাক স্পেস দিয়ে যায় কিনা। আচ্ছা এটা তো ব্যাক স্পেস, আচ্ছা এটা তো আমাদের ডাবল স্পেস না, এটা ডাবল স্পেস। ওকে, ধরেন আমরা কিছু একটা লিখলাম এখানে, সবগুলো সিলেক্ট করে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে কিন্তু সহজে ডিলিট হবে না। তো ডিলিট করার জন্য আপনার রাইট ক্লিক করে এখানে ক্লিয়ার কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, সেখানে আপনার ক্লিক করতে হবে। এই যে দেখেন ক্লিয়ার কন্টেন্ট। আর এক্সেল এর ক্ষেত্রে সেটা সাধারণত 5 কি 7 নাম্বার সেকশনে থাকে। ঠিক আছে, আমার এটা ডব্লিউপিএস, আর ওটা হলো আপনার এক্সেল, যেটা আমরা সচরাচর ব্যবহার করি মাইক্রোসফট অফিসের।
সেটাতে আপনার 6 কি 7 নাম্বার সেকশনে থাকবে। এবার এখানে ক্লিয়ার কন্টেন্ট করলে যাবে, এখানে কিন্তু ব্যাক স্পেস দিলে যাবে না। এই প্রবলেমে আপনারা পড়তে পারেন। দেখেন যতই ব্যাক স্পেসে ক্লিক করি যাবে না। এটা করার জন্য আপনার ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করতে হবে। কিন্তু আপনারা যদি এই গুগল শিটে করেন তাহলে সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেসে করলে চলে যাবে। ক্লিয়ার? তো এই দুইটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো জানা থাকতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে খুবই প্যারায় পড়বে। ক্লিয়ার? যে আপনি এগুলো ভুল করে লিখে ফেলছেন 10 লিখতে হবে, ভুল করে আপনি লিখে ফেলছেন 15, তখন ওইটা ব্যাক স্পেস দিয়ে আর কিন্তু সরাই দেওয়া যাবে। ক্লিয়ার? তখন ব্যাক স্পেস দিলে কি হয়, যেমন দেখেন আমি 5-6টা এখানে কিছু একটা লিখি, যেমন এখানে কিছু একটা লিখি, সবগুলো সিলেক্ট করে যখন ব্যাক স্পেসে ক্লিক করব দেখেন সবার উপরে যেটা আছে না শুধু ওইটা ডিলিট হবে, বাকিগুলো কি ডিলিট হয়েছে? ঠিক আছে? তো এটার জন্য আপনার রাইট ক্লিক করে কন্টেন্ট ক্লিয়ার করে দিলেই সব চলে যাবে। এই একটা প্রবলেমে আপনারা সবচেয়ে বেশি পড়তেন, এই জন্য আমি দেখাই দিলাম। এখন চলেন আমরা ছোটখাটো একটা প্রজেক্ট করার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, ধরেন হচ্ছে কোন একটা স্কুলের রেজাল্ট আপনি পাবলিশ করতে যাচ্ছেন। ওই যে আমরা ইয়েতে টেবিল করেছিলাম, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে, মনে আছে? প্রথম ক্লাসে দেখাইছিলাম এই 4টা কন্টেন্ট মিলে বা 4টা আমাদের কলাম মিলে, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম মিলে যদি আমরা একটা, আচ্ছা 5টা কলাম না, এটা সরি রো হয়ে যাবে। আচ্ছা এরকম 5টা কলাম বলা যেতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি D1 E1 F1 G1 এবং H1 এই 5টা সেল মিলে আমরা একটা সেলে কনভার্ট করতে যাচ্ছিলাম। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? কি করতে হবে? এই 5টা সেল মিলে যদি একটাতে কনভার্ট করি তাহলে কি করতে হবে? এই যে দুজন ছিলেন বাসায় একটু প্র্যাকটিস করে নাই, 5টা মিলে যদি আমরা একটা ঘরে কনভার্ট করতে চাই তাহলে আমরা সিম্পলি এখানে এসে মার্জ সেলে ক্লিক করব। মার্জ সেলে ক্লিক করে দেখেন 5টা মিলে আমাদের একটা হয়ে গেছে এবং এই ঘরের নাম হয়ে যাবে প্রথম ঘরের যে নাম ছিল সেইটা। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এইখানে লিখবো হচ্ছে রেজাল্ট শিট। একটু বড় করে দেই, বোল্ড করলাম এবং আমরা পিছনে একটু ইয়ে দিতে, এখন সাদা কালার যদি করতে চাই আমরা করতে পারবো, দেখতে সুন্দরই লাগবে। আরো একটু বেশি গাঢ় কালার দিয়ে দিলাম। এখন এখানে রেজাল্ট শিটে ধরেন হচ্ছে আমাদের ক্লাস 8 বা এখানে আমরা হচ্ছে ক্লাস লিখলাম, এরপর ধরেন আমরা লিখবো স্টুডেন্ট, এরপর হচ্ছে কতজন স্টুডেন্ট পাস করছে, কতজন ফেল করছে, টোটাল স্টুডেন্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি টোটাল স্টুডেন্ট। কতজন পাস করছে, কতজন ফেল করছে, দেন আমরা এখানে লিখবো কতজন হচ্ছে জিপিএ 5 পাইছে। এটাকে আমরা আরেকটা নরমাল কোনো কালার দিতে পারি, ধরেন আমরা এইরকম কালার দিয়ে দিলাম। এখন টোটালটা আমরা সিলেক্ট করলাম, ধরেন আমরা হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ক্লাস আছে সবগুলো রেজাল্ট করব। তাহলে আমরা এখানে বর্ডার দিব কোনটা থেকে বলেন তো? এই যে উপরে যে সেগমেন্টটা আছে, আপনাদের যে দেখালাম এটা করে লাভ কি হলো? তাই বর্ডার দিলাম। আর এই বাকি লেখাগুলো যদি আমরা বাকি যে ইয়াগুলো আছে, এই যে আফসা আফসা যে ইয়াগুলো ছিল এগুলো যদি আমরা ডিলিট করে একটা সাদা পেজের মতো করতে চাই তাহলে আমরা কোথায় ক্লিক করব? হ্যাঁ, হ্যাঁ মার্জে ক্লিক করলে সব সাদা হয়ে যাবে না? ভালো বুদ্ধি পাইছেন, সবগুলো একসাথে সিলেক্ট করে মার্জ করে দিই, সাদা হয়ে যাবে। তাই না? খুবই ভালো বুদ্ধি। তাহলে কতগুলো আপনার করতে হবে হিসেব আছে দেখেন, এই যে দেখেন কতগুলা করতে হবে। আর মার্জ করে তো লাভ নাই, কারণ কি এই সবগুলো মিলে একটা ঘর হয়ে গেছে। আর আমরা যখন সাদা করেছিলাম তখন প্রত্যেকটা দেখা না গেলেও আলাদা আলাদা সেল ছিল। বুঝতে পারছেন? তাহলে এখন কি করতে হবে বলেন? এই রে সবগুলো ভুলে গেছে, কি বিপদ, এদের মাইর দিতে হবে। এখন এইগুলোকে আমরা বলা হয় গ্রিড লাইন। ঠিক আছে? এই প্রত্যেকটা ইয়েকে আমাদের বলা হয় গ্রিড লাইন। এইটা মানে আলাদা আলাদা করেছে। তো গ্রিড লাইন আমরা অফ করে দিলেই এটা সলিউশন হয়ে যাবে। তো গ্রিড লাইন অফ করার জন্য আমরা যাব ভিউ, ভিউ থেকে শো।
এখান থেকে গ্রিড লাইনে উঠে দিলে দেখেন সবগুলো হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু সেলই আছে কিন্তু দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছে, তাই না? আর এখানে ভিজিবল আছে কেন? কারণ আমরা এটাকে বর্ডার দিয়েছি। প্রথম ক্লাস যারা দেখবেন না তাদের মাথার কোন দিক দিয়ে যাবে আমি নিজেও জানি না। 500 ফিট উপর দিয়েও যেতে পারে, 1000 ফিট উপর দিয়েও যেতে পারে, করার কিছু নাই। কারণ আমি বারবার বলছিলাম ক্লাস মিস করবেন না। আচ্ছা, তো আমরা ক্লাস এখানে দিয়ে দিলাম যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা সিম্পলি আগে টিক্সটা আমরা খেয়াল করি। তাহলে আমরা এখানে ক্লাস 1 লিখতে যাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখবো যে প্লাস এটা কতটা আছে D3, আবার D1 লিখবেন না কেউ। হ্যাঁ, D1 কে বললো? হ্যাঁ, D1 যেন আবার বলিয়েন না। তাহলে আমাদের দেখেন 2 হয়ে গেল, তাই না? এরপর হচ্ছে আমরা এখানে ক্লাস কত পর্যন্ত রাখতে চাচ্ছিলাম, যে হচ্ছে 10 পর্যন্ত। তার মানে সেল কত নম্বরে আসবে? 12 নম্বরে। তাহলে আমরা এখানে লিখবো D12, লিখলাম। দেখেন টোটালটা আমরা সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট আপার ইয়াতে দিলে আমরা ওই 2 পর্যন্ত টোটালটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর কন্ট্রোল শিফট আপার বাটনটা, এরপর কন্ট্রোল দিতে প্রেস করি। ওই যে দেখেন 4টা বাটন আছে, উপরে নিচে ডানে বামে। হাই রে, এটা তো কিবোর্ড নিয়ে আগে 2টা ক্লাস নিতে হবে। আচ্ছা, এইগুলা হচ্ছে কম্পিউটার বেসিক একবার, বুঝছেন? যে বেসিক, তারপরে হচ্ছে এই যে এই আপনার ডাটা এন্ট্রিতে আসে। তো বেসিকে আপনার কিবোর্ডে কোথায় কতগুলো কি আছে, নিউমেরিক কি কি কি, তারপর আলফাবেটিক কি কি, কতগুলো কি আছে, কোন পাশে আছে, ঠিক আছে? যাই হোক, আপনাদের জন্য নতুন একটা ইনস্টিটিউট খোলা লাগবে বেসিকের। আচ্ছা, এখন টোটাল স্টুডেন্ট কত? ধরলাম আমরা এখানে ইন্ডিভিজুয়ালি কিছু মার্ক দিয়ে দিই। যেমন ধরলাম যে ক্লাস 1 এর 56 জন স্টুডেন্ট আছে, এখানে 89 জন, এইখানে ধরুন 32 জন, এটাতে 90 জন, এখানে 67, 52, 38, 35, ধরেন না ক্লাস 9 98, 10 এ ধরেন হচ্ছে 29 জন। আবার কথা বলে, আপনাদের চুপ করে থাকেন, আপনাদের সময় দিব। কি বলা লাগবে এখন আমার সাথে বলেন, ঠিক আছে? প্রবলেমে ওখানে চুপ করে থাকেন, আমি আসতেছি। আচ্ছা, এখন সবগুলো আমরা মাঝখানে রাখতে যাচ্ছি। তাহলে সিলেক্ট করব, করার পর এখান থেকে এই যে মিডিল, ঠিক আছে? এখন হচ্ছে আপনার কতজন পাস করছে। ধরেন আমরা এখানে 56 জনের মধ্যে পাস করছে হচ্ছে আপনার 50 জন, এইখানে পাস করছে হচ্ছে আপনার ধরলাম 78, ঠিক আছে? আপনারা বলেন এটা কত দিব? 90 জনের মধ্যে ধরেন 85 জন পাস করছে। 38 জনের মধ্যে ধরলাম 30 জন ক্লাস 7 এ পাস করছে, এখানে 90, দেন হচ্ছে এখানে 86, ধরেন এখানে আমি দিয়ে দিলাম 20। তাহলে এখন এরা পাস করছে, তাহলে ফেল করছে কতজন? হ্যাঁ, 6 জন। তাহলে আমরা এটা সরাসরি কিভাবে করতে পারি? ইকুয়াল সাইন দিব, টোটাল স্টুডেন্ট থেকে মাইনাস করে দিলেই তো হচ্ছে কতজন পাস করছে সেটা চলে আসবে, তাই না? এই যে এখানে দেখেন পাস করছে 6 জন। যদি এই যে টিক চিহ্নটা ক্লিক করে অটোমেটিক্যালি বাকি সবগুলো বিহেভিয়ার চলে আসবে। যে আপনি এখন বসে বসে হিসাব করেন 89 থেকে 78 বাদ দিলে কত হয়, ঠিক আছে? তারপরে এই যে 32 থেকে 30 বাদ দিলে কত হয়? হ্যাঁ, হ্যাঁ। এইখানে আপনি প্রথমত এইভাবে নিয়ে আসলেও হয়ে যাবে। আর এই প্রথমটা লেখার পরে এইভাবে ওরা সাজেস্ট করবে যে বাকিগুলো আপনি এরকম ভাবে যোগ করতে চাচ্ছেন কিনা। এক্সেলে কিন্তু করবে না, ঠিক আছে? এখানে গুগল এটা অনেক বেশি ক্রিয়েটিভ, এরা আপনাকে সাজেশন করে যে আপনি এইরকম বাকি সবগুলো বিয়োগ করতে চাচ্ছেন কিনা। যদি টিক চিহ্নটা দেন অটোমেটিক হয়ে যাবে। আর যদি ওটা নাও করেন, এই যে এখানে প্রথমটা করার পর এইভাবে নিচের দিকে টানবেন, সবগুলো অটোমেটিকলি। আমি আসতেছি, আপনি যেখানে রাখছেন ওখানে বসে থাকেন, এখন দেখেন ভালো করে। ধরেন জিপিএ 5 পাইছে কত, ইন্ডিভিজুয়ালি এগুলো আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা না দেখে আমরা চলেন একটু ক্রিয়েটিভ দেখি, যেটা হচ্ছে পাশের হার কত, তার মানে পার্সেন্টেজ অফ পাস। তাহলে কত পার্সেন্ট পাস করছে এটা আপনি বের করবেন কিভাবে? হুম,
এইটা বের করার জন্য হচ্ছে দেখেন আমাদের ফেল করছে কতজন, 6 জন। তার মানে আমাদের ধরেন যদি 50 জনে একজন এরকম ঐকিক নিয়মে আমাদের ম্যাথমেটিক গুলো করে এইখানে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 6 আসে 50 জনের মধ্যে থেকে, তাহলে আমাদের এখানে পাশের হারটা আছে, এটা আমি আপনাদের ইন্ডিভিজুয়াল আমরা ইকুয়াল সাইন দেব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে 50 দিয়ে দিলাম, তাহলে পাশের হার কত, 0 কত হতে পারে, 6 জন যদি ফেল করে তাহলে পাস করছে টোটাল কতজন, 50। কতজন পাস করছে আপনাদের এখানে, ও পাস করছে তো 50 জন, টোটাল 56 জন ছিল, তাই না? তাহলে হচ্ছে আমরা এখানে 5600 জনের মধ্যে, আচ্ছা এটার একটু জটিল ভাবে করা লাগবে। ঠিক আছে, কিন্তু যদি আমাদের এরকম হতো তাহলে এই ইকুয়েশনটা খুব ইজিলি আমরা বের করতে পারতাম। যে মনে করেন যে হচ্ছে 5000 টাকায় 30%, 5000 টাকা 30% কত হয়, যদি আমরা এখানে 30% বের করতে চাই তাহলে আমাদের 5000 টাকায় 30% কত হচ্ছে বলেন তো। এটা কিন্তু এখানে এইভাবে করলে হবে না, এখানে আমাদের বের করতে হবে পাস করছে 50 জন, ছিল 56 জন, তাহলে আপনার 50 জনে পাস করে বা 5600 জনে পাস করে কয়জন, 6 জন। তাহলে একজনে পাস করছে কত, 50 জনে পার্সেন্টেজ করছে কত, এরকম একটু ঐকিক নিয়মে করতে হবে। একটু ভেজাল আছে, আমার এটা এখন মনে পড়তেছে না। ঠিক আছে, এই পার্সেন্টেজটা কিভাবে করতে হবে আপনি একটু দেখেন, আমি এটা পরে দেখাবো। কিন্তু যদি আমাদের এরকম ইজিয়েস্ট হইতো, এরকম হচ্ছে 7000 এর মধ্যে বা 8000 এর মধ্যে আপনার 30%, তাহলে আপনি কিভাবে বের করতেন এটা, 7000 এর 30% আপনি বের করবেন কিভাবে। তাহলে আমি ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর এখানে আমরা 7000 কে সিলেক্ট করব, করার পর ইনটু বা আমরা পার্সেন্টেজ দিয়ে দিই, সরাসরি পার্সেন্টেজ দিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইটা পার্সেন্টেজ কত পার্সেন্ট, 30% বের করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে 30 লিখে দিলেও হবে, অথবা 0.03 এরকম ভাবে লিখলো আমাদের 30% চলে আসার কথা। আচ্ছা যদি না আসেও, আচ্ছা এটা আমাদের গুণ করতে হবে, সরি পার্সেন্টেজ না, কত করব আমরা এখানে গুণ করব। তাহলে গুণ করার জন্য আমরা কি ব্যবহার করি, গুণ কোন এখানে আছে না, স্টার ব্যবহার করি। তাহলে দেখেন আমাদের 7000 এ কত আসতেছে 30%, 2000, ও আচ্ছা 30% হলো তো 0.03 না 0.3, তাহলে 2100। এখন এটা ঠিক আছে কিনা আমরা চলেন গুগলে সার্চ দিয়ে আসি যে 30% অফ কত 7000 কত আসছে, এই যে দেখেন 2100। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। হুম, আচ্ছা এটা আরেক ভাবে করা যায়, আমরা এরকম ভাবে না করে আমরা করতে পারতাম, বা এখানে সরাসরি করা যায়। ঠিক আছে, ধরেন যে আমরা 20000 এর 30% বের করতে চাচ্ছি, 20000 লিখবো ইনটু 30%, এবার লিখবো 30 পাশে পার্সেন্ট লিখে দিব, হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। দেখেন আপনার 20000 30% কত হয়, 60000 টাকা, এক জায়গায় করে ফেললাম তাই না। আর এখানে আমরা দুইটা ঘর ব্যবহার করছি, তাহলে আমাদের যারা আপনার মানে বস হবে সে কোনটা পছন্দ করবে, এই দুইটা পছন্দ করা নাকি মানে দুইটা এইভাবে ঘর ক্রিয়েট করা, নাকি একটাতেই, একটাতেই সবচেয়ে বেটার হয়, তাই না। আচ্ছা এটা তো গেল, আবার এইখানেও আমরা চাইলে কিন্তু ওকে ইন্টারপ্রেট করে দিই, এটাও আমরা চাইলে আবার দুই ভাবেও করতে পারতাম, মানে এটার মতো করতে পারতাম। যেমন দেখেন এখানে আমরা 2000 না 20000 না লিখে জাস্ট এই 7000 এর এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে ওই সেলটা সরাসরি এই যে এখানে ভাগ সরাসরি কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইভাবেও করতে পারি যে পার্সেন্টেজ দিয়ে, অথবা আমরা সরাসরি 30% কে ভাগ করে আমাদের আসতেছে কত 0.3, এরকম ভাবে লিখতে পারি। যদি 45% করতে চাইতাম তাহলে আমরা কি লিখবো, এখানে 45% লিখে দিলে আমাদের খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, তাই না। তাহলে আমরা আবার ওটাকে ভাগ করতে যাবো কি, 0.45 করলে হয়ে যাচ্ছে। এই যে দেখেন 3100 পাই, কত 3150। আর এইটার বিষয়টা হচ্ছে আমাদের ঐকিক নিয়মে করতে হবে। চলেন এইটাকে ঐকিক নিয়মে যদি করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে সেটার আগে আউটপুট আমরা দেখার চেষ্টা করি। যেমন যেমন হচ্ছে আমাদের এখানে 5600 জনে পাস করে কতজন, 50 জন, তাই না। 5600 জনে পাস করছে 50,
তার মানে একজনে তাহলে পাস করতো কত 50/56 এরকম না? এই যে বাম পাশে আছে তাহলে নিচে চলে আসবে। যদি আমি এই অঙ্কগুলো খুব ঝামেলা হইতো, তাহলে হচ্ছে আমাদের এখানে 5600 জনে পাস করে তো 6 জন। ও আচ্ছা, সরি, ফেল করে 6 জন। তাহলে একজনের মধ্যে তাহলে ফেল করতে কতজন? 6/56, 6 গুণ 56, তাই না? তাহলে 100 জনে কত কত পার্সেন্ট করে? এটা ইনটু 100, তাই না? তাহলে কত পার্সেন্ট হচ্ছে? তাহলে উপরে হচ্ছে আমাদের 6, নিচে 56 গুণ করছেন আপনি না কিভাবে করলেন? আচ্ছা, চলেন আমরা তাহলে একটু ক্যালকুলেশন করে আসি। এই যে এই বিষয়টা বের করতে পারলে আমাদের ইজিলি হয়ে যাবে। তাহলে আমাদের 6 ডিভাইডেড বাই কত? এই যে 5600 জন তো 6 জনই পাস করছে, ফেল করছে। তাহলে আমরা তো ফেলের, ও আচ্ছা, পাশের রেশিও বের করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পাশের রেশিও যদি করতে চাই তাহলে এটা 50 হবে, উপরে 50। তাহলে পাশের রেশিও যদি বের করতে চাই তাহলে 50 ডিভাইডেড বাই কত? 50 ডিভাইডেড বাই 56 ইনটু 100, তাহলে কত হলো? 89.28। এটা হলো পাশের হার। তাহলে ফেলের হার কত হবে? 100 থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, প্রথমত সবচেয়ে ইজিয়েস্ট হয়, তাই না? আর সেকেন্ডলি যদি আমরা ফেলের হার বের করতে চাইতাম তাহলে এখানে আমাদের 89.8 নয়, এটা আমরা লিখে রাখি 89.29 না 28। তাহলে আমাদের এখানে 100 থেকে মাইনাস করলে এটা আমাদের পাশের সরি ফেলের হারটা পেয়ে যাইতাম। এখন সেম জিনিসটা আমরা যদি এরকম ভাবে ক্যালকুলেট করতে চাই তাহলে কত হবে? 6 ডিভাইডেড বাই 56, ঠিক আছে না? ইনটু 100, তাহলে কত হচ্ছে? 10.71। ঠিকই তো আছে মনে হচ্ছে, 89.28। তার মানে আমাদের ক্যালকুলেট 93 হলো কেন? আচ্ছা, 89 হবে, আমি কি দিছি। তার মানে আমাদের হিসাব ঠিক আছে। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ তাহলে ইজিলি এখন বের করে ফেলতে পারতেছি। ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমাদের কোনটা থেকে কোনটা ভাগ করতে হচ্ছে বলেন তো? কোনটা থেকে কোনটা ভাগ করতে হবে? কোনটা? 50 ডিভাইডেড বাই 56, 50 ডিভাইডেড বাই 56 ইনটু কত? ইনটু 100 যদি দিয়ে দিই তাহলে দেখেন আমাদের 87% পাশের হার শেষ। তাহলে সেম পরিমাণে যদি আমরা ফেলের হার বের করতে চাই, কারণ আপনি যদি স্কুলে ডাটা এন্ট্রি হিসেবে বা কেরানি হিসেবে জব করতে যান, আপনাকে ওই বলবে, হেডমাস্টার বলবে যে তুমি আমার পাশের হার ফেলের হার এগুলো তাড়াতাড়ি বের করে দাও, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এখন কি পারা যাবে এরকম ভাবে বের করতে? আচ্ছা, এগুলো আমরা বাদ দিয়ে দিই। এগুলো বাদ দিতে গেলে সবগুলো মিলে আমাদের একটা, ওকে, এখান থেকে আমরা নো বর্ডার করে দিলাম। ওকে, তাহলে এগুলো ক্লিয়ার। তাহলে আমাদের পাশের হার বের হয়েছে, এখন আমাদের ফেলের হারও বের করতে হবে, রাইট? আর এটাকে একসাথে মার্জ করে এটার সাথে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের পার্সেন্ট অফ ফেল। তাহলে আমরা এটা কিন্তু দুই ভাবেই বের করতে পারি। একটা হচ্ছে কিভাবে বলেন তো? অটোমেটিক চলে আসে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এটা আমরা হচ্ছে ফেলের হার বের করব। তাহলে ফেলের হার যদি বের করতে চাই তাহলে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? আচ্ছা, এটা পাশের, ও আচ্ছা, এটা চলে আসছে মানে এটাতে, ঠিক আছে, সমস্যা নাই। এটা ওই এটা পার করছে না আরেকটা, এই জন্য অটোমেটিকলি চলে আসছে। তাহলে এখানে আমাদের ফেলের হার যদি বের করতে চাই, চলেন আমরা এখানে ফেলের হার বের করব। তাহলে ফেলের হার বের করতে চাইলে আমাদের এখানে ভাগ করতে হবে কত দ্বারা? 6 ডিভাইডেড বাই 56, তাই না? তাহলে 6 ডিভাইডেড বাই 56 ইনটু কত? 100। তাহলে দেখেন আমাদের 10.71। এখান থেকে উপর থেকে নিয়ে যদি আমরা এরকম ভাবে নিচের দিকে ছেড়ে দেই তাহলে দেখেন আমাদের টোটাল হারটা কিন্তু চলে আসবে, তাই না? 87। এখন দুইটা যদি আপনি যোগ করেন তাহলে দেখতে পাবেন যে 100%ই আসে।
আর এই 100% দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, তাই না? এই যে দেখেন 100%, দ্যাট মিন্স আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন এই পার্সেন্টেজের সংখ্যাগুলো আমরা অনেকগুলো বেশি পয়েন্ট আছে, তাই না? আমরা একটা পয়েন্টে নিয়ে আসতে পারি। ও বাবা, এটা আমাদের যদি আমরা এখানে হারে নিয়ে যাই তাহলে ঝামেলা। আচ্ছা, পয়েন্ট আমরা এটা দ্বারা বাদ দিতে পারি, সেটা দেখালাম। আমি চাইলে হচ্ছে এটাকে শুধুমাত্র ওই পয়েন্টের পর একটা বা দুইটা সংখ্যাও নিতে পারি। আমাদের কত, এই যে এটা আসছে। এখন দেখেন এই সংখ্যাগুলোকে আমরা একটা বা দুইটা সংখ্যাও কনভার্ট করতে পারি। জাস্ট এখানে এসে আমরা এখানে করে দেব যে পার্সেন্টেজ 89 পয়েন্ট বেশি হয়ে গেছে, তাহলে আমরা ডলার, খালি টাকার চিন্তা। আচ্ছা, এখান থেকে এসে আমরা দেখেন নাম্বার কোনটা, কাস্টম নাম্বারও আমরা দিতে পারবো। ঠিক আছে, প্লেন টেক্সট দিলে প্লেন টেক্সট, অটোমেটিক হলে অটোমেটিক, পার্সেন্টেজ দিলে আমাদের বেশি সংখ্যা চলে আসতেছে, তাই না? নাম্বার দিয়ে দিলে আমাদের জন্য বেটার, তাহলে দুইটা সংখ্যা আসতেছে। বেশি সংখ্যা দেখলে আমরা এমনিতেই ভয় পাই, এখান থেকে এসেও আমরা এটাকেও নাম্বার করে দেব। তাহলে দেখেন আমাদের লাস্ট দুইটা সংখ্যা পর্যন্ত অটোমেটিকলি চলে আসছে, তাই না? দেখেন 87 এইটা। এখন যদি আপনি দুটো যোগ করেন কখনোই 101 বা 110 হবে না। দেখেন ইকুয়েশন করি, যদি আমরা এইটা প্লাস এইটা করি, এইটা প্লাস এইটা, তাহলে আমাদের হলো কত 100.00। কিন্তু এখানে যে আমাদের 29 এর পর অনেকগুলো সংখ্যা ছিল, 71 এর পরে অনেকগুলো সংখ্যা ছিল, ওইগুলো নিয়ে যদি আপনি করতে যাইতেন, দুটো একটা বাদ দিতে চাইতেন, তাহলে কিন্তু ঝামেলা লেগে যেত। হয়তো বা 101 হতো বা 100.001, মানে 100 হয়তো এরপর 009 002 এরকম হতো, অথবা 99.89 এরকম হতো। তাহলে আমি কি বুঝাতে পারছি যে পাস ফেল এইগুলা হিসাব কিভাবে করবেন? হ্যাঁ, এখন ধরেন যদি আপনি এখানে এ প্লাস পাইছেন, তাহলে এ প্লাস এর সংখ্যা আপনি কি বের করতে পারবেন না? এ প্লাস এর পার্সেন্টেজ আপনি বের করতে পারবেন না? আচ্ছা, আমি এটা আপনাদের একটু দেখাই। যেমন ধরেন হচ্ছে, এটা আমি এখানে নিয়ে আসলাম পার্সেন্টেজ অফ এ প্লাস, তাহলে আপনার একটা এ প্লাস এর ঘর লাগবে। আমি লেফটে একটা এ প্লাস এর ঘর করলাম, ধরেন হচ্ছে ধরেন সব ইয়েতে মিনিমাম 5 জন করে আপনার এ প্লাস পাই। আমি এটাকে প্লেন টেক্সট করে দিই, তাহলে এগুলো প্যারা দিবে না। আচ্ছা, প্লেন টেক্সট না করে ওকে, তাহলে আমরা দেখেন এ প্লাস কত করলাম, 5 জন করে করছি, ঠিক আছে, সমস্যা নাই, আমরা ধরলাম 5 জন। এখন যদি আমরা পার্সেন্টেজ অফ এ প্লাস করি, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এখন আপনারা বলেন দেখি, আপনারা কিরকম ম্যাথ শিখলেন। আর প্লাস দিলাম, এখন এ প্লাস যদি আমরা বের করতে চাই, তাহলে 56 জনে কতজন এ প্লাস পাইছে? 5 জন। তাহলে আমাদের কি করতে হবে? 5, কি রে ভাই, আপনারা এই ম্যাথমেটিক্স পারেন না, এটা কোনো কথা? 5 ডিভাইডেড বাই 56 ইনটু 100%, শেষ। আমি তো মনে করছিলাম যে আমি একাই ম্যাথে দুর্বল। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে করে দেব কি নাম্বার, তাহলে আপনার এ প্লাস এর পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনি হিসাব করেন, সারাদিন বসে বসে হিসাব করবেন, তাহলে এগুলো আমরা মার্চ করি, ঠিক আছে? এখন কি ক্লিয়ার? এখন যদি আপনাকে একটা রেজাল্ট শীট তৈরি করতে দেয় যে পাস করছে ফেল করছে, এই ডাটাগুলো তো আপনাকে দিবে, এই ডাটাগুলো আপনার চিন্তার বিষয় না। এই ডাটাগুলো দিয়ে আপনি ব্যাকে এই ডাটাগুলো কি তৈরি করতে পারবেন কিনা? সিরিয়াসলি পারবেন? যদি না পারেন, না পারলে খুব হবে খুব। আচ্ছা, এইটা চেষ্টা করবেন। এখন এই যে প্লাসের এইটা, হ্যাঁ, এটাকে আরো সুন্দরভাবে ইফেক্টিভলি করা যায়, ঠিক আছে? তো ওই ফাংশনটা আমার মনে পড়ছে না, তো এই জন্য আমি বলতে পারলাম না, এই জন্য ওইদিকে আর গেলাম না, ঠিক আছে? এটা সহজ আছে আপনার জন্য, কিন্তু মানে স্মার্ট না খুব বেশি, তবে খারাপ না, সব ওটা তো দিলেই একই রেজাল্ট আসবে। হ্যাঁ, যাই হোক, আপনার বস তো এগুলো জানবেই না। তাহলে এগুলো কি করতে পারবেন আপনার? সত্যি সত্যি বলেন, তাহলে দেখি করেন দেখি। আচ্ছা, এখানে যতটুকু পারেন করেন, আপনাদের সময় হচ্ছে 3 মিনিট। আর বাসায় গিয়ে অবশ্যই অবশ্যই এই শীটটা
আপনি ডাটাগুলো নিজের মতো করে করবেন, ঠিক আছে? ডাটাগুলো করে নিজের মতো করে করবেন, আর বাকি এ প্লাস থেকে শুরু করে পার্সেন্ট অফ এ প্লাস এই ডাটাও আপনার নিজের দিতে হবে। এই পার্সেন্ট অফ পাস থেকে মানে এই তিনটা আপনারা খুব ভালোভাবে ক্যালকুলেশন করতে পারছেন কিনা সেটা আপনি হচ্ছে ইয়ে করে ওই গ্রুপে দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট তো কেউ জমা দেন না, প্রথম ক্লাসে বলছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে। হ্যাঁ, কিসের অ্যাসাইনমেন্ট তো আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচের মতো বসা, গ্রুপ স্ল্যাশ বিডি 0। হ্যাঁ, আর ওটা আনতে পারবেন, গুগলে লগ ইন করা থাকতে হবে। আচ্ছা, তো ওই যে আমি যে ইয়া ক্লাসে দেখাইছিলাম যে ওই যে কোডটেক বিডির অফিসিয়াল, ঠিক আছে, এখানে সবাই অ্যাসাইনমেন্ট জমা দেয়, ওইখানে আপনি অবশ্যই 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 অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? ওকে, তো লাস্ট টাইম এখন আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি সেটা সলিউশন করব।